ডিয়ার স্টুডেন্টস, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকেই আমাদের এমবিবিএস পরীক্ষা, মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা হয়ে গেল। তো এর মধ্যে আমি হয়তো মেডিকেল এই পরীক্ষার ব্যাপারে আমি প্রায় 4-5টা ভিডিও আপলোড করেছিলাম এবং সেটা প্রথম পত্রের উপর। তো সেখান থেকেও দেখলাম বর্তমান পরীক্ষায় বেশ কিছু তথ্য আমাদের কমন পড়েছে, এসছে, যদি স্টুডেন্টরা ওইভাবে সেটা নেয় আর কি। তো আমি এখনও আসলে সঠিক সূত্র জানি না। ফেসবুকে আমি একটা প্রশ্নের আনসার পেয়েই সাথে সাথে কেমিস্ট্রির প্রশ্নগুলো নিয়ে আমি মূলত তার উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তো এখন ভুল শুদ্ধ যাই হোক, এখনও আমি সূত্রটা জানি না, নির্ভরযোগ্য সূত্র জানি না। তবে আমার মনে হয় সেখানে 100টা প্রশ্ন আছে এবং সেখানে বিভিন্ন প্রশ্নের যে যেগুলো দেওয়া হয়েছে, তথ্যগুলো দেওয়া হয়েছে, সেগুলো আমি একটু পড়ে শোনাচ্ছি আর আমরা সাথে সাথে সলিউশনও করব। আমি আলাদা করে লিখে নিয়েছি অবশ্য। যেমন আমার প্রথম একটা প্রশ্ন আসছে, ভূত্বকে কোন ধাতু সবচেয়ে বেশি পরিমাণে থাকে, কোন ধাতুটার পার্সেন্টেজ আমাদের আর্থের মধ্যে সবচেয়ে বেশি। দেখো, কিছু কিছু প্রশ্ন এমন যে আমার এখানে এসএসসি লেভেলের প্রশ্ন থেকে, এসএসসির বই থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে। তো সেই হিসেবে ভূত্বকে কোন ধাতু সবচেয়ে বেশি থাকে, আমার তথ্য সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ হচ্ছে 8.4%। তবে আমাদের ভূত্বকের মধ্যে সিলিকনের পরিমাণ আরও বেশি, সিলিকন হচ্ছে 27%। যে তথ্যটা আমি যদি তোমাদেরকে একটু করে দেখাই, তাহলে সেই ক্ষেত্রে আমার এসএসসি লেভেলের যে বই আছে সেখানে 235 পেজে সেটা পেয়ে যাবে, 235 পেজ নাম্বার। অর্থাৎ বর্তমানে বই যেটা আছে আমার ক্লাস 9-10-এর রসায়ন বই, সেটাতে 235 নাম্বার পেজের মধ্যে একটা চার্ট দেওয়া আছে যে কোন ধাতুটার পরিমাণ সবচেয়ে বেশি। তো সেই হিসেবে সিলিকন কিন্তু ধাতু হিসেবে না, এটা অপধাতু হিসেবে থাকে। সেই হিসেবে সেটার পার্সেন্টেজ হয়তো বেশি, কিন্তু ধাতু না। ধাতু হিসেবে আমাদের তাইলে পার্সেন্টেজ এখানে যেটা হবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তারপর দ্বিতীয় প্রশ্ন যেটা, অর্থাৎ আমার যে এফবিতে আমি যেই ইয়েটা পাইলাম, সেই হিসেবে কোনটির গলনাঙ্ক কম, এবং সেখানে আমার এখানে অবশ্য শুধু উত্তরটাই লেখা আছে, 4টা কোশ্চেনের অপশান আমি পাই নাই। সেই হিসেবে লেখা আছে সিলভার আয়োডাইড। দেখো একটু বলি, আমি এই যে গত ক্লাসে আমার যে চতুর্থ পার্ট যেটা লিখেছিলাম, সেটা হচ্ছে পোলার আয়ন থেকে একটা অংশ আসছে। যে পোলার আয়নে আমরা জানি যে ক্যাটায়ন এবং অ্যানায়ন দ্বারা গঠিত যে কোনো যৌগের মধ্যে, অর্থাৎ আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য যেটা পোলার আয়ন, সেখানে অ্যানায়নের আকার যত বড় হয় তার সমযোজী ধর্ম তত বেশি হয়, তার মধ্যে পোলার আয়ন বেশি হয়, এবং সেই হিসেবে তার গলনাঙ্ক কম হয়। তাহলে সেই হিসেবে এখানে সিলভার আয়োডাইডের গলনাঙ্ক সবচেয়ে কম। এটা আমার গত ভিডিওতে কিন্তু দেওয়া ছিল। যাই হোক, আমি বারবার আর এই কথাগুলো বলবো না, এটা নিজের কাছে একটু অপরাধী লাগে যে হ্যাঁ। এরপরে আমাদের 3 নাম্বার যে কোশ্চেনটা আমার এখানে, সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত। আমরা জানি সাইট্রিক অ্যাসিড এটা লেবুতে থাকে এবং এটা একটা জৈব অ্যাসিড, এবং সাইট্রিক অ্যাসিডের পিএইচ আমি এখানে যেটা দেখতে পাচ্ছি 3.14। আমি জানি না অন্যান্য আনসারগুলো কী হিসেবে আছে, সেটা যদি খুব বেশি পরিমাণে থাকে তাহলে সেই হিসেবে আমাদের কত আছে সেটা এখনও জানি না। তাহলে কিন্তু সাইট্রিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 3.14। এরপরে আমাদের যে প্রশ্নের আনসারটা আছে সেটা হচ্ছে কোনটি কম সক্রিয়। আমাদের ধাতুর যে সক্রিয়তা সিরিজ আছে, সেই ধাতুর সক্রিয়তা সিরিজে আমাদের অরাম বা গোল্ড, যেটা সক্রিয়তা সিরিজে কিন্তু সবার নিচে অবস্থিত অরাম। তাহলে অরাম বা গোল্ড, এবং সেটাও যদি তোমরা হয়তো আমাদের এসএসসি লেভেলের বইতে তো আছেই, কিন্তু এসএসসি লেভেলের বইতেও এটা আমাদের 185 নাম্বার পেজে একটা বিশাল লিস্ট আছে। সেই লিস্টের মধ্যেও আমি যখন পড়িয়েছিলাম, কে না ম্যাগি এলো যেন ফিরে সানিয়াকে পাবো হাই, কুহাজি আজি পিটাবে আমাই, এইরকম একটা অনেকটা কবিতার ছন্দে একটা পড়িয়েছিলাম। আমাই লাস্টে যেটা আছে সেটা হচ্ছে AU, অর্থাৎ সেটা সক্রিয়তা সিরিজে সবার নিচে অবস্থিত, এবং সেই হিসেবে এটা হচ্ছে কোনটি কম সক্রিয়। নেক্সট ওয়ান, কোন অক্সাইডটি অম্লীয়।
সাধারণত আমরা সেটাও আমি মানে গত লাস্টের আগের ভিডিওতে যেটা আমার মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের কথা বলেছিলাম যে সাধারণত যেসব অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে তারা হচ্ছে অম্লীয়, পানির সাথে বিক্রিয়া করে যদি ক্ষার উৎপন্ন করে তাহলে সেটা হচ্ছে ক্ষারীয়। আর যদি পানির সাথে বিক্রিয়া না করে অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে ক্ষারীয়, ক্ষারের সাথে বিক্রিয়া করলে অম্লীয়। কিন্তু যেহেতু এখানে P2O5 ফসফরাস পেন্টাঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে এটা ফসফরিক অ্যাসিড উৎপন্ন করে, তো সুতরাং সেটা একটা অম্লীয় অক্সাইড, অম্লধর্মী। তারপর আমাদের 6 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা হাইড্রোকার্বনের অসম্পূর্ণ দহনে কোনটি তৈরি হয়? এটা আমাদের এসএসসি লেভেল থেকে আমরা খুব ভালো করে জানি যে হাইড্রোকার্বনের সম্পূর্ণ দহনে, যেমন CH4 যখন সম্পূর্ণরূপে দহন হয় তখন উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এটা যদি অসম্পূর্ণ দহন হয় তখন সেটা উৎপন্ন হয় কার্বন মনোক্সাইড। এখানে আমার আনসার যেটা আছে সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড। এরপরে 7 নম্বর কোশ্চেন, রক্তের বাফার কোনটি? এটাও আমরা লাস্ট ইয়েতে আলোচনা করেছিলাম যে রক্তের মধ্যে 3 ধরনের বাফার থাকে এবং তার মধ্যে আমাদের রক্তের প্রধান বাফার যেটা সেটা হচ্ছে বাইকার্বনেট বাফার, এবং সেটা সোডিয়াম বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড। আমরা যারা এই চ্যাপ্টারটা আমার বিভিন্ন ভিডিওতে আছে, সোডিয়াম বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড, এটা হচ্ছে রক্তের বাফার। রক্তের বাফার কোনটি? তারপর একটা প্রশ্ন আছে, কোন দ্রবণের পিএইচ বেশি? সাধারণত আমরা জানি সবল অ্যাসিডের অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যত বেশি হবে পিএইচ তত কম হবে। আমার এখানে বিভিন্ন অ্যাসিডের মধ্যে 0.01 মোলার কার্বনিক অ্যাসিড H2CO3। আমরা জানি কার্বনিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড H2CO3, সুতরাং দুর্বল অ্যাসিডের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা খুব কম হবে, পিএইচ বেশি হবে। আমার প্রশ্ন হচ্ছে 0.01 মোলার কার্বনিক অ্যাসিড H2CO3। নেক্সট যে প্রশ্নটা, 2টা প্রশ্ন পরপর, সেটাও কিন্তু আমরা যে মানে বিশেষ করে আমাদের গুণগত রসায়নে বিভিন্ন রশ্মিগুলার যে আমাদের রেঞ্জগুলো আছে সেই রেঞ্জগুলো কিন্তু আমি ইতিমধ্যে আমার প্রথম ভিডিওতে দিয়েছিলাম। সেটা ছিল যে আমাদের যে বিভিন্ন রশ্মিগুলো আছে তার মধ্যে মহাজাগতিক রশ্মি যার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, তারপর হচ্ছে গামা রশ্মি, তারপরে এক্স রশ্মির পরে হচ্ছে এক্স রে বা এক্স রশ্মি, তারপর হচ্ছে ইউভি বা আলট্রাভায়োলেট রে, তারপরে হচ্ছে দৃশ্যমান, তারপর অবলোহিত, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ এবং এট লাস্ট রেডিও ও টেলিভিশন তরঙ্গ। তার মানে রেডিও ও টেলিভিশন তরঙ্গ সেটা সবচেয়ে তরঙ্গদৈর্ঘ্য বেশি কিন্তু তার প্রাবল্যটা সবচেয়ে কম। এবং প্রশ্ন আসছে কোনটির তরঙ্গদৈর্ঘ্য বেশি? তাহলে কোনটির তরঙ্গদৈর্ঘ্য বেশি সেই হিসেবে টেলিভিশন রে। হয়তো টেলিভিশন রে দেখে অনেকে ঘাবড়াইতে পারে, টেলিভিশন আবার রে কেমনে হয়? টেলিভিশন ওইটাও কিন্তু টেলিভিশন তরঙ্গ বা এটা বেতার বা টেলিভিশন তরঙ্গ, অর্থাৎ যেটা মানে এই রেটা তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং তার প্রাবল্যটা বা শক্তি সবচেয়ে কম। এবং পরবর্তী আরেকটা প্রশ্ন আসছে, অধিক অনুপ্রবেশকারী রশ্মি কোনটি? অধিক অনুপ্রবেশকারী মানে হচ্ছে যার তীব্রতা বেশি, যার শক্তি বেশি, সেটা সবচেয়ে সহজে প্রবেশ করতে পারবে। সেই জন্য অধিক অনুপ্রবেশকারী তরঙ্গ আমার এখানে যেটা আছে গামা রে। অর্থাৎ যে 4টা প্রশ্নের আনসার ছিল তার মধ্যে এটা আমার উপরের দিকে যেগুলো আমি তো আগেই বলেছি, মহাজাগতিক রশ্মি সবচেয়ে তীব্র, তারপরে হচ্ছে কিন্তু আমাদের মহাজাগতিক রশ্মির পরে গামা রে, তারপরে এক্স রে, তারপরে হচ্ছে ইউভি। অর্থাৎ আমাদের নিশ্চয়ই আনসারগুলোর মধ্যেই মানে মহাজাগতিক রশ্মি হয়তো ছিল না বলেই এখানে আনসার হচ্ছে, বেস্ট আনসার হচ্ছে আমাদের গামা রে, অধিক অনুপ্রবেশকারী রশ্মি। এরপরে একটা ইম্পর্টেন্ট আছে, সমসংখ্যক ইলেকট্রন দ্বারা কোন বন্ধন গঠিত হয়? তো আমরা সমসংখ্যক ইলেকট্রন দ্বারা বন্ধন গঠনের কারণ আমরা জানি যে ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন শেয়ারিং করে যে বন্ধনটা গঠিত হয় সেটা হচ্ছে সমযোজী বন্ধন। আর নিশ্চয় সমযোজী বন্ধন ছাড়াও আমাদের আরও যে বন্ধন আছে যেমন আয়নিক বন্ধন, নিশ্চয় সমসংখ্যক ইলেকট্রন দ্বারা হয় না, এটা ইলেকট্রন ত্যাগ করে আরেকজন গ্রহণ করে। আর আমাদের এই সন্নিবেশ সমযোজী বন্ধন কিন্তু সমান সংখ্যক না, কোনো একটা পরমাণু বেশি ইলেকট্রন মানে 2টা ইলেকট্রনই যদি একটা পরমাণুর কাছ থেকে আসে সেটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। যাই হোক, আমি সেই এটাও নিলাম যে সমসংখ্যক ইলেকট্রন দ্বারা তাহলে যে বন্ধনটা গঠিত হয় সেটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। এরপরে আমাদের আরেকটা প্রশ্ন আসছে যেটা শুষ্ক বায়ুতে হাইড্রোজেনের চাপ কত? এবং সেখানে বিভিন্ন আনসারের মধ্যে আমাদের আনসার হচ্ছে আমরা এই যে 1 অ্যাটমসফিয়ারিক চাপ বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ,
অর্থাৎ শুষ্ক বায়ুতে হাইড্রোজেনের চাপ হচ্ছে 101.325 কিলো প্যাসকেল, যেটা আমাদের প্রমাণ তাপমাত্রা ও চাপের সেই প্রমাণ চাপ হিসেবে আমরা 101.325 কিলো প্যাসকেলকে ধরি। তারপরে এর প্রশ্ন, মানবদেহে রক্তের প্রকৃতি কি? এবং সেটা যদিও এই প্রশ্নটা আমার মানে এই কেমিস্ট্রি রিলেটেড, কিন্তু প্রশ্নটা হয়তো বায়োলজির অংশ হিসেবে আসছে, বায়োলজির মানে জিওলজি থেকে। মানবদেহের রক্তের প্রকৃতি, তাহলে আমরা জানি যে যেহেতু রক্তের পিএইচ 7.4, যেটা রেঞ্জটা 7.35 থেকে 7.45, তাহলে সেটা হচ্ছে ঈষৎ ক্ষারীয়, মৃদু ক্ষারীয়, কারণ 7 থেকে উপরে গেলেই সেটা ক্ষারীয় হয়। এরপরে আমাদের যে প্রশ্নটা আছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির বাষ্প চাপ, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির বাষ্প চাপ, এবং সেটাও প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, যেটা অর্থাৎ 760 মিলিমিটার পারদ চাপ, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির বাষ্প চাপ। সমযোজী বন্ধনে কোন মৌল বেশি ইলেকট্রন আকর্ষণ করে? তো সমযোজী বন্ধনে আমরা জানি যে ব্রোমিন, তার 7টা ইলেকট্রন বাইরের কক্ষে আছে। এই প্রশ্নটার বাকি আনসারগুলো হয়তো আমি জানি না বলে, মানে সেটার বাকি আনসারগুলো কি আছে সেটা হয়তো দেখলে বুঝতে পারতাম, কিন্তু এখানে আনসার যেটা লিখেছে সেটা হচ্ছে ব্রোমিন। কারণ হয়তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যদি থাকে, তাহলে ফ্লোরিনের তো মানে বাইরের কক্ষে 7টা ঠিক আছে, কিন্তু অন্য ভিতরের কক্ষে মাত্র 2টা ইলেকট্রন। তারপরে ক্লোরিন যদি হয় তাহলে সেটা 17টা ইলেকট্রন, কিন্তু ব্রোমিনের আমরা জানি যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিনের যে জায়গায় তার হচ্ছে 35 নাম্বার পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল। সুতরাং মানে ইলেকট্রনের যে ব্যাপার সেটা এখানে আনসার হচ্ছে ব্রোমিন। এরপর আমাদের অত্যন্ত প্রিয় একটা প্রশ্ন সেটা দিয়েছে, যেটা তোমরা বারবারই জানো, আমি একাধিকবার এই জিনিসটা বিভিন্ন বোর্ডের প্রশ্নে, যে জৈব যৌগ আমাদের বেনজিন প্রস্তুতির একটা অত্যন্ত বিক্রিয়া, অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিক্রিয়া আছে, সেটা হচ্ছে ইথাইন। এবং লেখা আসছে ইথাইন ও আয়রন বিক্রিয়া করে কি উৎপন্ন করে? তার মানে ইথাইন আয়রন নলের ভিতর দিয়ে যখন 400 থেকে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চালনা করা হয় তখন বেনজিন উৎপন্ন হয়, এবং উত্তর হচ্ছে এখানে ইথাইন ও Fe বা আয়রন বিক্রিয়া করে বেনজিন উৎপন্ন করে। তারপর আরেকটা প্রশ্ন, আমি যখনই এই বিশেষ করে পরিমাণগত রসায়ন পড়াই, সেটার প্রথম অংশে আমাদের 1 মোল মিথানলে কয়টি পরমাণু থাকে? আমরা যদি একটু খুব সহজে দেখি, 1 মোল মিথানল, দেখো আমরা জানি যে মিথানল হচ্ছে CH3OH। তো 1 মোল, আমরা জানি যে 1 মোলে যে কোনো মানে যৌগ বা মৌলের মধ্যে, যেমন এটা একটা যৌগ, সেখানে মিথানল অণুর সংখ্যা হবে 6.02 × 10⁻23। কিন্তু কয়টি পরমাণু আছে? তাহলে একটা মিথানলে পরমাণুর সংখ্যা হচ্ছে কার্বন 1টা, হাইড্রোজেন 3টা, একে 4টা, তাহলে 4 একে 5, 5 একে 6। তাহলে একটা মিথানলে যদি 6টা পরমাণু থাকে, তাহলে 1 মোলে এতগুলা অণু থাকে। সুতরাং এইটাকে আমি যদি 6 দিয়ে গুণ করি, এবং সেক্ষেত্রে আমাদের যে আনসার সেটা হচ্ছে 3.6 × 10⁻24, এবং এটাই ছিল আনসার, 3.6 × 10⁻24। এরপরে আমাদের 18 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে ডি অরবিটালে ইলেকট্রন থাকে কোনটিতে? এবং এখানে আনসার দেখতেছে, আমি বাকি আনসারগুলো এখনও জানি না, হয়তো অন্যগুলোতে কোনো আয়ন যদি থাকে, তাহলে ডি অরবিটালে ইলেকট্রন থাকে এখানে স্ক্যান্ডিয়ামে। এবং স্ক্যান্ডিয়ামে আমরা জানি যে 4s2 3d1। অন্য যেগুলোই থাক, নিশ্চয়ই এমন কোনো পরমাণু নাই যেটাতে ডি অরবিটালে ইলেকট্রন থাকবে, অথচ আনসার হবে নিশ্চয়ই স্ক্যান্ডিয়ামটা হচ্ছে এখানে আনসার, কারণ স্ক্যান্ডিয়াম হচ্ছে প্রথম ডি ব্লক মৌল, যেটা ডিতে প্রথম ইলেকট্রনটা প্রবেশ করা শুরু করে। এবং সেটা হচ্ছে 18 নম্বর কোশ্চেন, আমাদের ডি অরবিটালে ইলেকট্রন থাকে কোনটিতে, এবং সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম। এরপরে আমাদের একটা প্রশ্ন আসছে, যেটা মানে এসএসসি লেভেলের মানে প্রশ্ন, আসলে যদি এসএসসি এইচএসসি এগুলো বলে, এখন স্মগ, আসলে SMOG, এটা স্মগ কথাটা আসছে স্মোক বা SMOKE, স্মোক প্লাস ফগ। ফগ মানে কুয়াশা, আর স্মোক মানে হচ্ছে ধোঁয়া। তাহলে ধোঁয়া এবং কুয়াশা একসাথে মিলে যেটা হয় সেটাকে ধোঁয়াশা বলা হয়। এবং এই ধোঁয়াশা বা স্মগে কিছু কার্বনের, কিছু নাইট্রোজেনের এবং সালফারের কিছু অক্সাইড থাকে, যেটা আমি এর মধ্যে হয়তো কিছুটা এই কালেকশন করে নিয়েছি আমার বর্তমান বইয়ের 179 নম্বর পেজের মধ্যে, অর্থাৎ এই এসএসসি লেভেলের
আমার এখানে একটু কথাটা লেখা আছে, তোমরা যদি দেখো তাহলে ভালো করে বুঝতে পারবা। 179 রসায়ন ও শক্তি যেই চ্যাপ্টারটা আছে, আমি একটু পরে যদি শোনাই। এই যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড ও অব্যবহৃত জ্বালানি যেমন মিথেন থাকে। সূর্যের আলোর উপস্থিতিতে এগুলো নানা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বিষাক্ত গ্যাসের ধোঁয়ার সৃষ্টি করে। এদেরকে ফটোকেমিক্যাল ধোঁয়া বা ফটোকেমিক্যাল স্মগ বলা হয়। ফটোকেমিক্যাল ধোঁয়ার বিভিন্ন উপাদান বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষয় সাধন করে। তার মানে বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষয় সাধন করার জন্য আমাদের এই গ্যাসগুলো তো দায়ী, এবং সাথে আমাদের আরও একটা যে অত্যন্ত ইম্পর্ট্যান্ট গ্যাস আছে যেটা সিএফসি, কিন্তু সিএফসি স্মগে থাকে না, অর্থাৎ আমাদের ধোঁয়াশাই বা স্মগের মধ্যে অন্যান্য ইয়েগুলো, এবং আনসার হচ্ছে এখানে স্মগে কোনটি থাকে না, সেটা হচ্ছে সিএফসি। তার মানে স্মগে থাকে কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং অব্যবহৃত জ্বালানি বা মিথেনের বিভিন্ন গ্যাসগুলো। যাই হোক, এটাও তোমরা দেখে নিতে পারো। 179 পেজ আমাদের এসএসসি লেভেলের বই। এরপরে আমাদের যেই প্রশ্নটা আসছে, এটা সবারই খুব কমন একটা প্রশ্ন, কয়লায় কোনটি ক্ষতিকর, এবং সেটা উত্তর হচ্ছে সালফার। এবং এটা আমাদের সেকেন্ড ইয়ারে এত বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থনৈতিক রসায়নে, কয়লায় সালফারের উপস্থিতি ক্ষতিকর কেন, এই প্রশ্নটাই অনেকবার 2 মার্কসের কোয়েশ্চেন হিসেবে আসে। সুতরাং এটাই কয়লায় কোনটি ক্ষতিকর, সেটা হচ্ছে সালফার। এরপরে আমাদের কোনটির ব্যাসার্ধ কম। দেখো, ব্যাসার্ধ কম সাধারণত কোনো মৌলের যার, অর্থাৎ বাম থেকে ডানে গেলে যদি বাম থেকে ডানে গেলে আমরা জানি যে আকার কমে আসে। কারণ কেন? বাম থেকে ডানে গেলে নতুন কোনো শক্তিস্তর যুক্ত হয় না, কিন্তু কেন্দ্রে প্রোটন সংখ্যা বাড়ে বলে ইলেকট্রন প্রতি আকর্ষণ বেশি হয়, সেই জন্য আকার ছোট হয়ে আসে। এবং এখানে যে আনসারটা দেওয়া আছে, বাকি আনসারগুলো তাও জানি না, এবং সেটা হচ্ছে বেরিলিয়াম 2+, Be2+, তার 2টা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে সেও কিন্তু হিলিয়ামের গঠন বিন্যাস অর্জন করে। সুতরাং তার প্রোটন সংখ্যা হচ্ছে 4টা, ইলেকট্রন সংখ্যা মাত্র 2টা। সুতরাং ওই ক্ষেত্রে বেরিলিয়াম 2+ সবচেয়ে বেশি ক্ষতিকর। এরপরে আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে, ডিনামাইট তৈরিতে ব্যবহৃত হয় কি। আমি রিসেন্ট একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা ক্লোরোফর্ম, এবং ক্লোরোফর্মে কিন্তু আমরা সেখানে এই যে ক্লোরোফর্মের যদি নাইট্রেশন করা হয়, তাহলে এই ক্লোরোফর্মের নাইট্রেশন গ্লিসারিনের যে অংশটা আমাদের ইয়েতে আছে, যে গ্লিসারিন নিয়ে আমি গ্লিসারিন ফেনল নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম, সেই গ্লিসারিনের যদি নাইট্রেশন করা হয় তাহলে নাইট্রোগ্লিসারিন উৎপন্ন হয়, যে নাইট্রোগ্লিসারিনটা ডিনামাইট তৈরিতে ব্যবহৃত হয়। গ্লিসারিন তাহলে ডিনামাইট তৈরিতে ব্যবহৃত হয়, এখানে নাইট্রোগ্লিসারিন। এরপরে আমাদের সর্বশেষ প্রশ্ন, যেটা এত বেশি ইম্পর্ট্যান্ট এবং খুব সহজে আয়ত্ত করা যায়, আমি বারবারই এই জিনিসগুলো নিয়ে আলোচনা করি, যে 500 ml 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডকে 500 ml 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডকে কত ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করা যায়। তাহলে এটা সূত্রটা হচ্ছে V1S1 = V2S2, যেটা আমরা ডাইলিউশনের যে সূত্র আমরা সেভারাল টাইমস আলোচনা করেছি, সেই ডাইলিউশনের সূত্র। আমরা যদি এটাকে V1 এটাকে S1 ধরি, তাহলে এটা V2 × S2। তাহলে দেখো এই V2, তাহলে আমি এটাকে যদি 0.1 দিয়ে ভাগ করি, তাহলে 0.1 কাটে 5 দিয়ে 500কে গুণ করলে তাহলে 2500 ml। তাহলে এই হচ্ছে আনসার। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছো, তারা যারা আগামীতে মেডিকেল অ্যাডমিশন দিবা কিংবা অন্যান্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশান, প্রত্যেকটা চ্যাপ্টারে যদি তোমাদের বেসিক জিনিসটা, মেইন জিনিসটা যদি আয়ত্ত থাকে, তাহলে দেখো এই প্রশ্নগুলো আনসার কত ইজিলি করা যায়। তো হয়তো তোমাদের কাছে শুনতে একটু মনে হলো যে স্যার আপনারা সব এরকমই বলেন, কিন্তু আসলে ব্যাপারটা সেটা না। একদম বেসিক জিনিস থেকে কিন্তু আমাদের প্রশ্ন করা হয়েছে, যদি তাও আমি স্টিল নট শিওর যেটা আদৌ পরীক্ষার প্রশ্ন কিনা, কিন্তু তারপর আমি হাতের কাছে পেলাম বলে তোমাদের জন্য সলিউশনটা দিয়ে দিলাম। তো পরবর্তীতে আমরা আরও সামনে যে পরীক্ষাগুলো আছে তার জন্য ভালোভাবে তৈরি হবা, যে একটাই তো জীবনের সব কিছু না, যে কোনো ভর্তি পরীক্ষায় ভালো করে স্মার্টলি আনসার করাটাই হচ্ছে আসল। তো সেজন্য তোমাদের জন্য আগাম শুভকামনা থাকলো, আর সবসময় কেমিস্ট্রি মার্টের সাথে থাকবা, ইনশাল্লাহ ভালো কিছু অনেক তথ্য জানতে পারবা আস্তে আস্তে। এই শুভকামনা আবারও থাকলো। ওকে, বেস্ট অফ লাক।